গল্পের নাম অনুভূতিহীন, পর্ব সংখ্যা ৬, লেখা মেহেদী হাসান রিয়াদ। এত মানুষের ভিড়ের মাঝে খেয়াল করলাম দূর থেকে দুষ্ট ভয়ঙ্কর চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় বুকটা কেঁপে ওঠে আমার। রিত ভাইয়া আমায় এক হাতে নিজের সাথে চেপে ধরে ভিড় পার হচ্ছেন। আমি চুপচাপ তার সাথে হাঁটছি আর চারদিকে তাকাতে লাগলাম। আমার দৃষ্টি ওই ভয়ঙ্কর চোখ দুটো খুঁজতে ব্যস্ত। সে এখানেও চলে এসেছে ভাবতে হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাতে লাগলো আমার। কিন্তু হুট করে কোথায় হারিয়ে গেল সে? এত মানুষের ভিড়ে তাকে দৃষ্টি দিয়ে খুঁজে বের করাটা মুশকিল। এত মানুষের মাঝে আমার গায়ে অন্যদের ধাক্কা লাগছে দেখে হৃদ ভাই হুট করে এক হাত দিয়ে আমায় নিজের সাথে চেপে ধরলো, যেন আর কারোর সাথে ধাক্কা না লাগে আমার। এত মানুষের সামনে বিষয়টা লজ্জাজনক মনে হলো আমার কাছে, তাই চক্ষু যুগল নিচের দিকে স্থির রেখে হাঁটতে লাগলাম। আজ রাস্তায় অনেক জ্যাম, মানুষেরও ভিড় বেশি। সে ভিড় থেকে বেরিয়েই আমায় ছেড়ে দিল, তারপর টিস্যু বের করে কপালে ঘাম মুছে নিল, সাথে আরেকটা টিস্যু নিয়ে আমার ঘামও মুছে দিতে লাগলো। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি সে আমায় ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। তাই বলে তার এত ভালোবাসার জন্য মোটেও আনন্দ লাগছে না আমার। ভয় হচ্ছে খুব, তাকে হারিয়ে ফেলার ভয়। এই ৫-৬ দিনে খুব আপন হয়ে গেছে মানুষটা। আমার দৃষ্টি এখনও চারদিকে দৌড়াদৌড়ি করছে। এ বুঝি আসিফ চলে আসবে এখনে। হৃদ ভাইকে মারবে খুব। মুখ দিয়ে রক্ত ঝরে হৃদ ভাই লুটিয়ে পড়বে মাটিতে। আমি কান্না করে দেব, তার কাছে আকুতি মিনতি করব হৃদ ভাইয়াকে ছেড়ে দিতে। আমার এমন পাগলের মতো কান্না দেখে চারপাশে মানুষের ভিড় জমে যাবে, আর হৃদ ভাইয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে মাটিতে। কেন যে এসব আজে বাজে চিন্তা আমার মাথায় ঘুরছে তা আমি নিজেও জানি না। তবে ভয় হচ্ছে খুব। চারদিকে দৃষ্টি মেলেও ওই ভয়ঙ্কর চাহনির চোখ দেখতে পাইনি আমি। হুট করে হৃদ ভাইয়ার কথায় আমার ভাবনার জগতে ইতি ঘটলো। আমার দিকে সে অপরাধীর চোখে চেয়ে বলল, সরি তোমাকে এভাবে টাচ করার জন্য। আমি ইচ্ছে করে করিনি। ভিড়ের মাঝে মানুষদের সাথে তোমার ধাক্কা লাগছিল, এটা আমার সহ্য হচ্ছিল না, তাই নিজের সাথে ধরে ভিড় পার করলাম তোমায়। রাগ করো না প্লিজ, আম রিয়েলি সরি। উনি এক প্রকার কান ধরে এই কথাটা বললেন। মনে হচ্ছে খুব অপরাধ করে ফেলেছেন আমায় এভাবে ধরে। আমার এখানে তাকে খুব করে বলতে ইচ্ছে করছে, নিজের স্ত্রীকেই তো টাচ করেছেন, এজন্য ক্ষমা চাইতে হবে কেন? কিন্তু আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সব কিছু যেন কেমন অস্থির লাগছে আমার। করলা সে ভয়ঙ্কর চাহনির উপর দৃষ্টি পড়ার থেকেই আমি ঘামতে লাগলাম। হয়তো তিনিও বুঝতে পারছেন আমার নার্ভাস ফিল হচ্ছে, হয়তো কারণটা জানে না, তবে এটা বুঝতে পারছে যে আমার খুব অস্বস্তি হচ্ছে। আমাকে নিয়ে আরেকটু হেঁটে একটা রেস্টুরেন্ট ঢুকলো সে, আর দুজনের জন্যই কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিল। শরীরটা একটু ঠান্ডা হবে এতে। ফাহিম ভাইয়ের বিয়ে, কালকে গায়ে হলুদ আর পরশু বিয়ে। এখানে যাওয়ার জন্যই শপিং করতে এলাম দুজন। গতকাল ভাইয়ার বিয়ে কেনাকাটা হয়ে গেছে, হৃদ ভাইয়া তাদের সাথে গিয়েছিল। আমি যাইনি আর আজ আমাকে নিয়ে বের হলো। আমাদের আরও আগে আসার কথা ছিল, কিন্তু তার পা মচকে যাওয়ার পর ২ দিন আর আসা হয়নি। শপিং মলে ঢুকেই একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হৃদ ভাইয়ার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, হাই হৃদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমি একটু অবাক হলাম তাদের কথা শুনে। মেয়েটা বয়সে হৃদ ভাইয়ার চেয়ে ছোটই হবে, আর সে হৃদ ভাইয়াকে তুমি করে বলছে, আর হৃদ ভাইয়া তুমি বলার বিপরীতে আপনি করে বলছে। কিছু মাথায় ঢুকছে না আমার। তবে তাদের এমন হেসে হেসে কথা বলার ধরন দেখে প্রচুর রাগ হচ্ছে আমার। আমার আপাতত তেমন একটা ব্যস্ততা নেই। তোমরা চাইলে তোমাদের হেল্প করতে পারি, সমস্যা নেই। এবার আমার আরও রাগ হলো। চিনি না জানি না আমাদের মাঝে আছে কাবাবের হাড্ডি হতে। হৃদ ভাইয়া কিছু বলল না, শুধু বলল, আপনার কষ্ট হবে না? আরে না, কি বলো, তোমার সাথে থাকলে সময়টা তো আরও এনজয় কাটবে, কষ্ট হতে যাবে কেন? প্রায় ২ ঘন্টা আসছে পিছনে ঘুরল হৃদ। এখন প্রায় ক্লান্ত সে। আসছে এটা পছন্দ হলে এটা হয় না, আবার এটা এদিকটা ঠিক থাকলে ওদিকটা তার পছন্দ হয় না। এভাবে একটার পর একটা ঘুরতেই থাকে। এজন্যই বাবা কখনো মাকে নিয়ে শপিংয়ে আসতে চায় না। আগে বুঝতো না সে, কিন্তু আজ মানতে বাধ্য সে। মহিলাদের সাথে শপিংয়ে আসা মানে স্বেচ্ছায় নিজের পা দুটো গাড়ির পিছনে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া। এরপর গাড়ি যেদিকে ছুটবে তাকেও টেনে হিঁচড়ে পিছন পিছন নিয়ে যাবে। ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল হৃদ। অনেক কষ্টে ম্যাচিং করে চয়েস করতে সক্ষম হলাম আমি, কিন্তু তাতে ঘোর বিরোধিতা আমাদের সাথে থাকা মেয়েটা। বলছে আমাদের দুজনকে কিছুতেই মানাবে না, এটাই। এরপর সে একটা চয়েস করে প্যাক করে দিতে বললো। হৃদবাবা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। প্রচুর রাগ হচ্ছে আমার। আমরা দুজন এসেছি ভালো কথা, তোকে এর মাঝে ঢুকতে কে বললো?
একটা রিক্সা ডেকে উঠে বসলাম আমি আর রিত ভাই। মুখটা গোমড়া করে বসে আছি। মামা মামি আমিও তার জন্য সবার জন্য শপিং করলো, অথচ আমাদের জন্য আমার চয়েস করাগুলোই নিল না। মেয়েটার ফোন আসলে এসে চলে গেল। যাওয়ার সময় রিত ভাই একটা শাড়ি গিফট করলো তাকে। প্রচুর রাগ হলো তখনও, কারণ আমি খুব জেলাস, মন খারাপ। আমার দিকে সে প্রশ্ন করলো রিত ভাই। আমি চুপ রইলাম। এরপর সে হেসে আমার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এরপর বলল, কি ভেবেছো তুমি পছন্দ করবে আর আমি তা ফেলে আসবো? মুহূর্তে আমার মুখে হাসি ফুটে উঠলো। আমি রিত ভাইয়ার দিকে তাকালাম। আমার রাগ এখনও কমেনি। আমি ওই ব্যাগটা হাতে নিলাম যেটা মেয়েটার পছন্দ কেনা হয়েছিল। রিত ভাইয়া কারণ জানতে চাইলেও আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। বাড়ির সামনে এসে নামিয়ে দিল আমাদের। রিত ভাই ভাড়া মাটিয়ে দেওয়ার পর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, বাসায় আপনার স্ত্রী আছে না? সে হেসে বলল, জি আপু, এই নিন, এটা নিয়ে তাকে দিবেন। আর এটা আপনার জন্য, আর এই নিন টাকা। বাসায় যাওয়ার সময় কিছু ফুল কিনে নেবেন, তারপর বাড়িতে গিয়ে সব মামির হাতে দিবেন, দেখবেন খুব খুশি হবে সে। রিক্সাওয়ালা মামা প্রথম নিতে না চাইলেও পর নিল। তার চোখে মুখে আনন্দ খুশির ঝিলিক দিয়ে উঠল। এরপরে চলে গেল। পুরো সময়টায় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল হৃদ ভাই। আমি তার দিকে চেয়ে বললাম, এবার ভেতরে চলুন। এগুলো ওকে দিয়ে দিলাম, কারণ অন্য কোনো মেয়ের পছন্দ করার জিনিস আমি পরবো না, আর আপনাকে পরতে দেবো না। আর অন্য কোনো মেয়ের সাথে এতটা ফ্রি হওয়ার দরকার নেই, আমার সহ্য হয় না এসব। বাসায় ঢুকে মামিকে ডাক দিল তিনি। মামা এখন অফিসে, আর শিলা দুপুরে রান্না করছে। দুজনে এগিয়ে এলো আমাদের সামনে। মামা মামির জন্য নিয়ে আসা কাপড়গুলো তাদের দিকে এগিয়ে দিলাম, আর শিলারটাও শিলাকে দিলাম। মামি একটু হেসে বলল, বাহ, আমার বৌমার তো পছন্দ আছে। আমার একটু অন্যরকম ফিল হলো, কারণ আমাদের বিয়ের আগে মামি আমাকে আরশি বলেই ডাকতো, আর এখন হঠাৎ তার এই বৌমা ডাকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। এই মাঝখানে শিলা বলল, ভাবি, মোল্লাইকা আমনে এক কাম করতেন, ওই যে ওয়েস্টার্ন ড্রেস আছে না, ওই যে হাতা কাটা, তারপর পেট দেখা যায়, টিভিতে দেখি, মোল্লাইকা ওইগুলো নিয়ে আইতেন। আমি একটু অবাক হয়ে বললাম, তুমি ওগুলা দিয়ে কি করবে? আম্মা আপাই কি কয়? মুই কামের বেডি হইলে কি হইব? মোর কি শখ আহ্লাদ নাই নাকি? আমনে কি জানেন, মগো বরিশালে কত মাইয়া এইসব ড্রেস পরে দাদিকে গোসল গোসল করে? আমি একটু হেসে বললাম, আচ্ছা, পরের বার নিয়ে আসবো। পর মাঝে মামি আমাদের দুজনে হাত ধরে একসাথে দাঁড় করালেন, তারপর বলল, মাশাল্লাহ, দুজনে খুব মানিয়েছে, দাঁড়া কয়েকটা ছবি তুলে নিই। এরপর যখন তুই চলে যাবি আর আমার ছেলেটা একা হয়ে যাবে, তখন ছবিগুলো দেখে হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো।